নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি এমন একটি ক্লাস হতে চলেছে যে ক্লাসটি নিয়ে খুব সম্ভবত তোমরা এই পর্যন্ত সবচেয়ে বেশিবার রিকোয়েস্ট আমাকে করেছো। আমরা যখন থেকে নতুন কারিকুলামে বিজ্ঞান এবং গণিতের বিভিন্ন কন্টেন্টগুলো আমাদের রিপন সন্দীপ ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা শুরু করেছি, তোমরা বেশিরভাগ সময় আমাকে একটা অভিযোগ করতা যে স্যার আপনি শুধুমাত্র বিভিন্ন টপিকের বেসিক আলোচনাটা নিয়ে আসছেন, কিন্তু যেই টপিকগুলোতে গাণিতিক সমস্যা আছে এই গাণিতিক সমস্যাগুলোর উপর আপনি বিস্তারিত আলোকপাত করছেন না, বিশেষ করে ম্যাথগুলোকে আপনি নিয়ে আসছেন না। তো বিগত 5-10 দিনের মধ্যে বেশ কিছু কমেন্টস এসেছে, স্যার পরীক্ষা তো চলে এলো, যে আপনি কখন গণিতগুলো করাবেন। তো তাদের অনুরোধটি রাখার জন্য বেসিক্যালি আজকের এই ভিডিওতে আমরা তোমাদের প্রথম অধ্যায় বিজ্ঞান অনুসন্ধানী পাঠের প্রথম অধ্যায় বল চাপ শক্তি, অথবা অনুশীলনমূলক বইয়ের কথা যদি বলি, অনুশীলনমূলক বইয়ের প্রথম অভিজ্ঞতা খেলার মাঠে বিজ্ঞান এবং অনুসন্ধানী পাঠের বল চাপ শক্তি, বেসিক্যালি দুইটাই কিন্তু একই অধ্যায়। সো এই গাণিতিক সমস্যাগুলো যদি তোমরা আজকে সলভ করো, মনে হয় দুদিক থেকে হয়ে যাবে এবং পরীক্ষার একটা ভালো প্রস্তুতি হবে। সবচেয়ে বড় ব্যাপার বার্ষিক পরীক্ষা, বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন যেটা হবে সেখানেও কিন্তু কাজ দিবে। তো আজকের ভিডিওতে আমরা যে কাজটা করব, তিনটা গাণিতিক সমস্যার আমরা সমাধান করব। যদিও দেখতে পাচ্ছ এখানে দুইটা সমস্যা আমি নোট করেছি, এই দুটা সমাধান করা হয়ে গেলে আমি আরও একটা প্রশ্ন আমার সিলেকশানে আছে সেটাও নিয়ে আসব। তবে তোমাদেরকে একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছি ভিডিও শুরু করার আগে, আসলে এই তিনটা অঙ্ক যে তোমাদের পরীক্ষা বা মূল্যায়নে আসবে সেরকম কোনো গ্যারান্টি দিতে আমি পারছি না। তাহলে কেন করাচ্ছি? এই তিনটা অঙ্কের মাধ্যমে তুমি তোমাদের বইয়ের মধ্যে যে গাণিতিক সমস্যাগুলো আছে র্যান্ডম যেখান থেকে যেভাবে দিক, আশা করি তোমরা যে কোনো সমস্যার সমাধান করতে পারবা। তবে এই অঙ্কগুলো দুইভাবে করা যায়। প্রথমত কেউ যদি বলো স্যার আমি সূত্রগুলো মুখস্থ করব, তখন সূত্রগুলো জানা থাকলে সূত্রগুলো মুখস্থ করলে দেখতে হবে কোন প্রশ্নে কোন সূত্রটা পড়ে। তো সেটা বোঝা অনেক সময় টাফ, সেটা বোঝা অনেক সময় টাফ যে তুমি তো 10টা সূত্র শিখলা, 10টা সূত্রের মধ্যে কোন সূত্রটা অঙ্কের সাথে ম্যাচ করে, এটা বোঝাটা আসলেই টাফ, এটা অনেকটা মুখস্থ বিদ্যার মতো। তো আমার পার্সোনাল সাজেশান যেটা থাকবে, আসলে প্রথম আমরা দেখব যেই গাণিতিক সমস্যাটার সমাধান করব, দেখব সেখানে কোন কোন মান আছে বা কোন কোন প্রতীক আছে এবং সেই প্রতীকগুলোর সাথে কোন সূত্রটা ম্যাচ করে। আমার মনে হয় সেটাই সবচাইতে পারফেক্ট নিয়ম হবে। একটু পরে যখন আমি আলোচনাতে যাব হয়তো তোমরা বিষয়টা বুঝতে পারবা। তো আমরা কথা না বাড়িয়ে আমাদের আলোচনাতে ফিরে যাচ্ছি। আমরা প্রথম সমস্যাটা একটু পরে করি, দ্বিতীয় সমস্যা দিয়ে শুরু করি। দ্বিতীয় সমস্যায় যে কথাগুলো আছে প্রথম আমরা সেই কথাগুলো বোঝার একটু চেষ্টা করি। দুটি বস্তুর ভর যথাক্রমে 50 কেজি এবং 4000 গ্রাম। দুটি বস্তুর ভর, একটার ভর হচ্ছে 50 কেজি আর একটার ভর হচ্ছে 4000 গ্রাম। আবার দুইটা ভর কিন্তু দুইটা এককে দেওয়া আছে, এটা কিন্তু একটা সমস্যার কথা। একটা কেজিতে আছে আর একটা গ্রামে আছে। আচ্ছা কি করব সেটা একটু পরে বলছি, আগে প্রশ্নটা বুঝে নিই। তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কথাটা আসে নাই, দূরত্ব কত? 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার হচ্ছে কি, যে দুইটা বস্তুর ভর দেওয়া ছিল 50 কেজি এবং 4000 গ্রাম, তাদের মাঝখানের যে দূরত্ব, দুটি বস্তুর যে মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে 10 সেন্টিমিটার। মধ্যবর্তী আকর্ষণ বল কত বা মধ্যবর্তী আকর্ষণ বলের মান কত? তো অনেকে যারা খুবই এক্সপার্ট এই প্রশ্নটা পড়ার সাথে সাথে সূত্রটা কিন্তু মনে পড়ে যাওয়ার কথা, কিন্তু অধিকাংশ স্টুডেন্ট 90% স্টুডেন্ট কিন্তু সূত্রটা এভাবে মনে পড়বে না। তখন কি করতে হবে? দেখতে হবে এখানে কোন কোন মানগুলো দেওয়া আছে। ঠিক আছে, আমরাও সেই কাজটা করব। আচ্ছা আমরা এখানে একটা দাগ টানবো, তোমরা আমি যেভাবে করছি অঙ্কটা তোমরা পরীক্ষার খাতা সেভাবে অঙ্কটা করতে পারো। তো প্রথমে দেখব আমরা এই পাশে আমরা মানগুলো নিয়ে আসার চেষ্টা করি। সূত্রটা আমরা একটু পরে আনি, তবে হ্যাঁ একটা জিনিস মনে রাখতে হবে, সূত্রগুলো অবশ্যই তোমার জানা থাকতে হবে, অনেকটা মুখস্থ থাকতে হবে, কিন্তু কোন সূত্রে অ্যাপ্লাই হবে অঙ্কের মধ্যে সেটা বোঝাটা তোমার জন্য টাফ হবে। তো আমার মনে হয় তোমরা অবশ্যই কমেন্টস করবা। আমি আজকের এই পর্বে কিন্তু শুধু 3টা গাণিতিক সমস্যার সমাধান করব। তো তোমাদের যদি ভালো লাগে, মনে হয় যেন আরও বেশি অঙ্ক প্র্যাকটিস করানো দরকার, তখন তোমরা আমাকে কমেন্ট সেকশানে কমেন্টস করতে পারো, আমি পরবর্তী পার্টগুলো নিয়ে আসবো। তোমাদের আগ্রহের উপর সব কিছু ডিপেন্ড করে। আর 3টা সমস্যা দিয়ে আসলে এই অধ্যায়টা কখনো কমপ্লিট হবে না। তো তোমরা যদি কমপ্লিট প্যাকেজ চাও কমেন্টস করবা যে স্যার আপনি আরও 2টা পর্ব অ্যাটলিস্ট নিয়ে আসেন, আমি অবশ্যই নিয়ে আসবো সময় করে। তো এখানে আমরা দেখব কি কি মান দেওয়া আছে। দুটি বস্তুর ভর যথাক্রমে 50 কেজি 4000 গ্রাম। তো আমরা প্রথম বস্তুর ভর লিখব, প্রথম
বস্তুর ভর সেটাকে আমরা এম দিতে পারি, এম সমান কত 50 কেজি, 50 কেজি দিয়ে দিলাম। দ্বিতীয় বস্তুর ভরকে এম দিয়ে প্রকাশ করা হয়। যেহেতু দুইটা বস্তুর ভর এসছে, এখানে একটা বিষয় নোটেশন করবা, যখন দুইটি বস্তুর ভর থাকবে তখন একটাকে M1 দাও আরেকটাকে তুমি M2 দাও। তো দ্বিতীয়টার ভর হচ্ছে 4000 গ্রাম, 4000 গ্রাম। এখন এখানে যেই বিষয়টা আমাদের একটু প্যারা দিচ্ছে, আমাদের একটু সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে একটা ভর হচ্ছে 50 কেজি, আরেকটা ভর দেখতেছো 4000 গ্রাম। এখন আমরা দুটাকে দুই রকম রেখে দিব, অথবা দুইটাকে যদি আমরা একই রকম বানাই, কি গ্রামে আনবো নাকি কেজিতে আনবো, এটা কিন্তু একটা প্রশ্ন থাকে, বিশেষ করে 9-এ। যেহেতু তোমরা উঠতি স্টুডেন্ট, তোমরা অধিকাংশ স্টুডেন্টরা এই অঙ্কগুলোর ফরম্যাটটা জানো না, তাদের জন্য বলছি আসলে সবসময় ভরকে এসআই এককে আনার চেষ্টা করবা। এসআই একক আন্তর্জাতিক একক, এবং আন্তর্জাতিক এককে ভরের একক হচ্ছে কেজি, সময়ের একক সেকেন্ড, তাপমাত্রার একক কেলভিন, দৈর্ঘ্যের একক মিটার। এগুলো একটু মনে রাখবা, 7টা রাশি আছে, তো তার মধ্যে ভর একটা, আর ভরটাকে সবসময় কেজিতে নিয়ে আসবা, সবসময় কেজিতে। তার মানে 50 কেজি এটা থাকবে, 4000 গ্রামকে আমরা কেজিতে ডাইভার্ট করব। আর দুইটাকে দুই রকম রেখে অঙ্ক কখনো হবে না, এটা মনে রাখবা। দুটাকে একক আনতে হবে, তাও আমরা কেজিতে নিয়ে আসবো। তো 4000 গ্রামকে যদি আমরা কেজিতে আনি, তার মানে 1000 দিয়ে ভাগ করতে হবে। কেন 1000 দিয়ে ভাগ? আমরা জানি 1000 গ্রামে 1 কেজি, 1000 গ্রামে 1 কেজি। তো কেজিতে চলে আসলো, যদি আমরা ভাগ করি চলে যাবে এগুলা, 4 কেজি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে দুইটা বস্তুর ভর মোটামুটি আমাদের কমপ্লিট। প্রথম বস্তুর ভর পেলাম 50 কেজি, দ্বিতীয় বস্তুর ভর পেলাম মাত্র 4 কেজি। এবার দেখো তার কি আছে, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ এই যে দুইটা বস্তু, একটা মনে করো 50 কেজি, আরেকটা মনে করো 4 কেজি, চিত্র আঁকার দরকার নাই, আমি বোঝার জন্য বলছি। এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার, মাত্র 10 সেন্টিমিটার। তো আমরা দূরত্বটাকে দুইভাবে প্রকাশ করতে পারি, ডি দিয়েও প্রকাশ করতে পারি, আর দিয়েও প্রকাশ করতে পারি। আমি এই অঙ্কে আর দিয়ে প্রকাশ করছি। মধ্যবর্তী দূরত্ব আর সমান কত? 10 সেন্টিমিটার। ঠিক আছে, তোমরা ডিও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তবে এখানে একটা সমস্যা হচ্ছে 10 সেন্টিমিটার কেন? আমরা দূরত্বটাকে কি মিটারে রাখবো নাকি সেন্টিমিটার নাকি মিলিমিটার, এটা একটা প্রশ্ন হতে পারে। ঠিক এই প্রশ্নের উত্তরটা আগেই বলা আছে যে মৌলিক রাশি যে 7টা তার মধ্যে দূরত্ব আছে। দূরত্ব বলতে দৈর্ঘ্য আর কি। তো দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, এসআই এককে বা আন্তর্জাতিক পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার, দূরত্বের এককও মিটার। তো এটাকে আমরা 10 সেন্টিমিটারে রাখবো না, এটাকে আমরা কি আনবো? মিটার আনবো। তার জন্য আমরা 100 দিয়ে ভাগ করব, কারণ আমরা জানি 100 সেন্টিমিটারে 1 মিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তো সেন্টিমিটার থেকে যখন মিটার আনবা 100 দিয়ে ভাগ করলেই দ্যাটস এনাফ। তো এখানে আসবে কত? 0.01 মিটার। ঠিক আছে, 0.01 নাকি 0.1? 10কে 100 দিয়ে ভাগ করলে 0.1 মিটার। তারপর আমরা একটু এক্সপেরিমেন্ট চালাই, কোনো প্রকার সন্দেহ থাকা যাবে না। 10 ভাগ 100, 0.1 মিটার। ঠিক আছে, আমরা মধ্যবর্তী দূরত্ব পেয়ে গেলাম 0.1 মিটার। মধ্যবর্তী আকর্ষণ বল কত? মধ্যবর্তী আকর্ষণ বলটা আমাদেরকে বের করতে হবে। F ইকুয়াল টু হোয়াট? আমি সংক্ষেপে লিখছি বা একটু বাড়িয়ে লিখি, আকর্ষণ বল F সমান হোয়াট। আকর্ষণ বলের মানটা আমাদেরকে বের করতে হবে। এই পর্যন্ত আমাদের সব কিছু ঠিকঠাক ছিল। ঠিক আছে, আমরা প্রশ্নটা পড়লাম, প্রশ্নটার মধ্যে যে যে মানগুলো দেওয়া আছে প্রত্যেকটা মানকে নিয়ে আসলাম। এবার মেধার কাজ, এই মানগুলো কোন সূত্রে আছে। আমি শুরুতেই বলছিলাম যে তোমাদের বিশেষ করে যে অধ্যায়ের অঙ্ক করতে যাবা সেই অধ্যায়ের প্রত্যেকটা সূত্র তোমার মাথায় থাকতে হবে, মুখস্থ রাখতে হবে। কোন সূত্রে অ্যাপ্লাই করবা সেটা তোমার প্রশ্ন বলে দিবে। তো এখানে ভর আছে 2টা, তারপরে এখানে আকর্ষণ বলের মান বের করতে বলছে, মধ্যবর্তী দূরত্ব আছে। এখন এই 4টা মান নিয়ে একটা মাত্র সূত্র আছে, নিশ্চয় মনে আছে, আর সেটা হচ্ছে বিজ্ঞানী নিউটনের মধ্যাকর্ষণ সূত্র বা মহাকর্ষীয় সূত্র, যেটা হচ্ছে আমরা জানি দিয়ে আমরা শুরু করতে পারি। আমরা জানি সেই সূত্রটা হচ্ছে F ইকুয়াল টু m1 m2 ডিভাইডেড বাই r স্কোয়ার
এখানে সামনে একটা জি ছিল, এভাবে ছিল এফ সমান জি ইন্টু m1m2/r²। এটা হচ্ছে আমাদের বিজ্ঞানী নিউটনের মহাকর্ষীয় সূত্র। এই সূত্রটা এখানে কেন আসলো, কীভাবে আসলো, আমি কি মুখস্থ করে বসিয়েছি? না, মানগুলার আলোকেই সূত্রটা নিয়ে আসছি। মানগুলার মধ্যে দুইটা ভর আছে, এই যে দুইটা ভর m1 m2, অথবা তুমি m1 m2 না দিয়ে অন্য কিছু দিতে পারো, এটাকে ক্যাপিটাল এম দিতে পারো, এটাকে স্মল এম দিতে পারো, তোমার ইচ্ছা। তবে এমের মধ্যে রাখো, যেহেতু ভরের ইংরেজি হচ্ছে ম্যাস, তো ম্যাস থেকে এমটা আসছে, তো এখানে m1 m2, এরপরে মধ্যবর্তী দূরত্ব এই যে আসছে আর, নিচে r² আছে। এখন একটু সমস্যা আছে, জি এর মানটা কিন্তু নাই, দেখো m1 এর মান আছে, m2 এর মান আছে, আর এর মানটা এখানে আছে। আকর্ষণ বল হচ্ছে এই যে অ্যাপ, আকর্ষণ বলের মান অ্যাপ সমান কত, এটা আমরা বের করতে যাচ্ছি। আকর্ষণ বলের মানটা বেসিক্যালি আমরা এখনও জানি না, এটা এসে যাবে এখন একটু পরে হিসাব টানলেই। কিন্তু আমাদের একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, জি এর মানটা কত। তো জি এর মানটা আসলে একটা ধ্রুবক মান, এটা প্রত্যেকটি স্টুডেন্টের মনে রাখা উচিত। এই জিটাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক বা সার্বজনীন ধ্রুবক, এবং যেটার মান হচ্ছে 6.673 বা 67 লিখো, 10^11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। এককটা একটু মনে রাখবা, হ্যাঁ, জি সমান 6.67 ইন্টু 10^11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। এটা হচ্ছে আমাদের জি এর মান। এবার আমরা কি করব জানো, এখানে জাস্ট মানগুলো বসায় দিব। জি এর মানটা হচ্ছে 6.67 ইন্টু 10^11, হ্যাঁ, এই যেটা কিন্তু উপরের সংখ্যা ধরা যায়, নিচে কিন্তু মনে মনে 1 আছে, তো চাইলে আমরা এটাকে উপরেও লিখতে পারি, গুণ m1টা কত দেখো 50 কেজি, তারপর হচ্ছে m2টা হচ্ছে 4 কেজি, ডিভাইডেড বাই আর হচ্ছে কত দেখো 0.1 মিটার, 0.1 মিটার, মিটারটা দিব না স্কোয়ার। এখন একটা জিনিস নিশ্চয় খেয়াল করছো, স্যার আপনি তো এককগুলো দেন নাই, শুধু মানগুলো নিয়ে আসছেন। জি এর মান দিলাম, তারপর এত বড় একটা মান ছিল নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2, এরপরে m1 এর মান আনলেন, m2 এর মান আনলেন, আর এর মান আনলেন, কিন্তু এককগুলো দিচ্ছেন না। এককগুলো আসলে দেওয়া যায়, না দিলেও কোনো অসুবিধা নাই। তবে শেষ লাইনে অঙ্কটা করার পর যেই রাশিটার মান বের করতেছে, আমরা এখানে এফ এর মানটা বের করতে যাচ্ছি, বলের মানটা, তো লাস্টে আমরা বলের এককটা দিয়ে দিব জাস্ট। এখানে দিলেও চলবে, না দিলেও চলবে, তো না দেওয়াটাই বেস্ট আমার মনে হয়, কারণ দিতে গিয়ে তোমরা ভুল করতে পারো হিসাবে। সো সেই ক্ষেত্রে মানগুলা দাও, কিন্তু এককগুলো না আসলে সবচাইতে বেস্ট। দিয়ে যদি করতে পারো ওয়েল ডান, করতে পারো, অসুবিধা নেই, কিন্তু দিতে গিয়ে ভুল যাতে না হয়। এবার আমরা একটু দেখব এখানে হিসাব করলে কি আসে, ক্যালকুলেশন করে ফেলি। উপরে হচ্ছে 6.67 ইন্টু 10^11, হ্যাঁ, এরপরে গুণ 50, তারপর হচ্ছে গুণ 4 সমান অনেক বড় একটা সংখ্যা আসছে 1.334 ইন্টু 10^8। এই সংখ্যাটা এসছে, দেখা যায় কিনা আমি জানি না, এই সংখ্যাটা আসছে ভাগ কি দিব 0.1 স্কোয়ার ইকুয়াল টু 1.334 ইন্টু 10^6। আমরা একটু উত্তরটা নোট করে ফেলি, 1.334 ইন্টু 10^6, ঠিক আছে। এটা হবে বলের একক নিউটন আসবে, এবং এটাই আনসার হবে। তো কারো মনে প্রশ্ন থাকতে পারে, স্যার এত বড় হিসাবকে আপনি এভাবে শর্ট করে লিখে দিলে হবে? আসলে হবে, যেহেতু গাণিতিক সমস্যা, তুমি চাইলে 3 লাইনেও করতে পারো, উপরেগুলা গুণ করে উপরে রাখতে পারো, নিচেরটা স্কোয়ার করে নিচে রাখতে পারো, তারপরের লাইনে এসে আলটিমেট রেজাল্টটা বসাইতে পারো। কিন্তু যদি বলো না আমি এক লাইনে করে ফেলবো, ঝামেলা মুক্ত থাকতে চাই, ক্যালকুলেশন করেই তুমি আনসারটা বসা দিতে পারো, তাহলে আমাদের প্রথম অঙ্কটা শেষ। আর এইভাবেই তোমরা প্রশ্নটা আগে বুঝবা, সেখানে কি মান আছে সেটা আইডেন্টিফাই করবা, এবং পরবর্তীতে দেখবা সেই মানগুলো দিয়ে কোন সূত্রটা অ্যাপ্লাই হয়, সেই সূত্রটা বসাবা, বসানোর পরে সূত্র অ্যাপ্লাই করে হিসাব করে আনসারটা বসাই দেবা হিসেব করে, বুঝছো? তো এবার আমাদের দ্বিতীয় অঙ্কটা একটু দেখবো আমরা, দ্বিতীয় সমস্যায় কি আছে। আর প্রথম সমস্যাটা তোমরা নিশ্চয় বুঝতে পারছো, বিজ্ঞানী নিউটনের মহাকর্ষীয় সূত্র থেকে আমি নিয়ে আসছি। এবার প্রত্যেকটা টপিকের অঙ্ক চলে আসবে, তোমরা কমেন্টস করে জানাও পরবর্তী পার্টসগুলো নিয়ে আসবো কিনা। তো এবার দ্বিতীয় সমস্যাটা একটু দেখো, 40 কেজি ভরের একটা স্থির বস্তুর উপর কত বল প্রয়োগ করলে, বের করতে হবে বল। আগের তো খুব সম্ভবত বল বের করতে বলা হয়েছে আগেরটা তো, তবে দুইটার মধ্যে দুইটা অঙ্কের সিস্টেম কিন্তু দুই রকম হবে। বস্তুর উপর কত বল প্রয়োগ করলে
1 মিনিটে এর বেগ 10 কিলোমিটার পার আওয়ার হবে। এটা হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, এটার অর্থ হচ্ছে পার আওয়ার বলতে 1 ঘন্টায়, প্রতি ঘন্টায় 10 কিলোমিটার করে হবে, প্রতি ঘন্টায় 10 কিলোমিটার করে হবে। তো প্রশ্নটা একটু দেখো, 40 কেজি ভরের, তাহলে আমাদের আজকের যে বস্তুটার কথা বলা আছে সেই বস্তুটার ভর হচ্ছে 40 কেজি। একটা স্থির বস্তু, স্থির বস্তু বলতে প্রথম দিকে কোনো ব্যাগ নেই। একটা বস্তু স্থির থাকা মানে কি, তার মধ্যে কোনো ব্যাগ নেই। বস্তুর উপর কত বল প্রয়োগ করা হলে এফ এর মানটা আমরা বের করব। প্রয়োগ করলে 1 মিনিটে এর ব্যাগ 10 কিলোমিটার পার আওয়ার হবে। 1 মিনিটে ব্যাগটা কত হয়ে যাবে, 10 কিলোমিটার পার আওয়ার হবে। এখন আমরা প্রথমে মানগুলো নিয়ে আসার চেষ্টা করি, আবারও আগের মতো দাগ টানবো। এখানে কি কি মান আছে একটু দেখো। প্রথম হচ্ছে বস্তুর ভর, ভর m সমান 40 কেজি। তবে এখানে যে বিষয়টা মাথায় রাখবো, এখানে কিন্তু একটা বস্তুর কথা বলা আছে, আগেরটাতে ছিল দুইটা বস্তুর কথা। আর দুইটা বস্তুর কথা যখন আসবে তখন সেটা নিউটনের মহাকর্ষীয় সূত্রে অ্যাপ্লাই হওয়ার সম্ভাবনাটা বেশি, কিন্তু এখানে বলা আছে শুধুমাত্র একটা বস্তুর ভর। তো সেই বস্তুটার ভর m সমান 40 কেজি দিলাম। এবার দেখো এখানে একটা সময় দেওয়া আছে, সময়টাও নোট করি। সময় t সমান 1 মিনিট। 1 মিনিট আমরা জানি মিনিটকে কখনো মিনিটে রাখবো না, কারণ সময়ের SI একক হচ্ছে সেকেন্ড। সো এই 1 মিনিটকে আমরা সেকেন্ডে ডাইভাইড করব। তাহলে 1 গুণ 60, কারণ আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট। 1 মিনিটকে 60 দিয়ে গুণ করলে সেকেন্ডে এসে যাবে, 60 একে 60 গেল, এটা 60 সেকেন্ড। ভর m সমান 40 কেজি। আবার ভরের 40 কেজি এটাও ঠিক থাকবে, কারণ এটা অলরেডি SI এককে আছে। এবার 40 কেজি ভরের একটা স্থির বস্তুর কথা বলা আছে। আবার এটা কিন্তু ব্যাগ, দেখো ব্যাগ। আবার এখানে স্থির বস্তু, তার মানে দুইটা ব্যাগ আছে। স্থির বস্তুর ব্যাগটা কিন্তু আলটিমেটলি 0 থাকে। তো আমরা লিখব আদি ব্যাগ। এটা তোমাকে খুঁজে নিতে হবে আসলে আদি ব্যাগ, যেহেতু দুইটা ব্যাগের কথা আসছে। আমরা ইউ দিয়ে একটা ব্যাগকে, ইউ সমান 0 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, ব্যাগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। আর 0 কেন দিলাম, কারণ বস্তুটা স্থির অবস্থানে আছে। স্থির অবস্থানে কোনো একটা বস্তুর ব্যাগ কি থাকবে, 0 থাকবে। এবার এই বস্তুটার উপর কত বল প্রয়োগ করলে, কত বল দিলে 1 মিনিটে এর ব্যাগ এত কিলোমিটার পার আওয়ার হবে। অর্থাৎ বল দেওয়ার পরে 1 মিনিট পরে ব্যাগটা এত হবে, তার মানে এটা শেষ ব্যাগ হবে। এটা হবে বল দেওয়ার পরে তো ব্যাগটা চেঞ্জ হবে, কারণ বস্তুটা স্থির অবস্থানে আছে। এটাকে যদি আমরা বল প্রয়োগ করি তাহলে এটা স্থির থাকবে না, এটা আলটিমেটলি একটা ব্যাগ প্রাপ্ত হবে। তো 1 মিনিট পরে সেই ব্যাগের মানটা হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। তো এটা আমাদের এই অঙ্কের জন্য শেষ ব্যাগটাকে আমরা ভি হিসাবে কল্পনা করি। যখন দুইটা ব্যাগ থাকবে, একটাকে তোমরা ইউ দিতে পারো, আরেকটাকে ভি দিতে পারো। তো ভি সমান হবে কত, 10 কিলোমিটার পার আওয়ার। এখন এখানে একটা প্রবলেম আছে, বিশাল প্রবলেম আসলে, শুধুমাত্র প্রবলেম না, অনেকে এটা এই হিসাবটা করতে হিমশিম খাবা। আমি ছোট্ট করে সহজ করে বলছি, শেষ ব্যাগ ভি সমান 10 কিলোমিটার পার আওয়ার। এখানে দুইটা ভুল একক আছে। প্রথমত আমরা কিলোমিটারটাকে মিটারে আনবো, কিলোমিটারটাকে কিলোমিটার রাখবো না। আর এটা হচ্ছে আওয়ার, প্রতি ঘন্টায় হিসেবটা না করে আমরা প্রতি সেকেন্ডে হিসাব করব। তার মানে এটা আলটিমেটলি মিটার পার সেকেন্ড হয়ে যাবে। এখন এখানে কি করব জানো, কিলোমিটারকে আনার জন্য 10-এর সাথে 1000 দিয়ে গুণ করব। কেন বলো তো, কারণ আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। তো 10 কিলোমিটারটা কত হয়ে যাবে, 10 গুণ 1000, তারপরে 10,000 মিটার হয়ে যাবে। কিলোমিটারটাকে যখন তুমি মিটারে ডাইভাইড করবা, 1 কিলোমিটার সমান 1000 মিটার। সো 10 কিলোমিটার যেহেতু আছে, 10 গুণ 1000, এখন এটার কিলোমিটারে নাই। এবার কিলোমিটারটা মিটার আসলো, বাট ঘন্টাটা প্রতি ঘন্টা এখনও রয়ে গেছে। তো প্রতি ঘন্টাটাকে আমরা এবার সেকেন্ড আনবো। তো পার আওয়ার, সেটা আমি বলি পার আওয়ার মানে প্রতি ঘন্টায় 10 কিলোমিটার। আর তোমরা আরও একটা সূত্র জানো, এই যে এস ইনভার্স 1 আছে, এস ইনভার্স 1 মানে হচ্ছে 1/h। তারপরে ঘন্টাটা নিচে আছে, প্রতি ঘন্টায় কত, 10 কিলোমিটার। তো 10 কিলোমিটারটাকে আমরা 10 গুণ 1000 করে মিটার বানালাম। এবার প্রতি ঘন্টায় 10 কিলোমিটার ছিল, তো প্রতি ঘন্টা মানে নিচে ছিল 1 আওয়ার। তো 1 আওয়ার মানে আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। আবার প্রতি মিনিটে 60 সেকেন্ড। তো 60 গুণ 60 সমান কি হয়ে যাবে, এটা আলটিমেটলি কিলোমিটারটা মিটারে এসে যাবে, আর ঘন্টা যেটা সেটা সেকেন্ডে এসে যাবে। ঠিক আছে, তার মানে মিটার পার সেকেন্ড হয়ে যাবে।
তাহলে মিটার পার সেকেন্ডটা কীভাবে হলো, তোমরা কিলোমিটারটাকে মিটারে আনার জন্য 1000 দিয়ে গুণ করবা, আর যে প্রতি ঘন্টায় দেওয়া আছে প্রতি ঘন্টায়, তা আমরা জানি 1 ঘন্টাকে যদি মিনিটে আনো 1 ঘন্টা গুণ 60, 1 ঘন্টাকে মিনিট আনলে কিন্তু 60 মিনিট হয়। আবার 60 মিনিটকে যদি তুমি সেকেন্ডে নিয়ে যাও, 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে 60 মিনিট সমান 60 গুণ 60 সেকেন্ড। এই যে 60 গুণ 60 সেকেন্ড। এখন প্রশ্ন হতে পারে এটা নিচে কেন, মিটার টু উপরে 1000 দিয়ে উপরে গুণ করছেন, 60 গুণ 60 এর নিচে কেন? নিচে থাকার কারণ হচ্ছে এই যে এইচ ইনভার্স 1, এটা ছিল প্রতি ঘন্টায়। এটা যদি ইনভার্স 1টা না থাকতো তাহলে অবশ্যই আমরা এই 60 গুণ 60টাকে আমরা পাশে লিখতাম, কিন্তু এটা ইনভার্স 1 থাকার কারণে, আর এইচ ইনভার্স 1 অর্থ হচ্ছে প্রতি ঘন্টায়, মানে পার আওয়ারে, প্রতি ঘন্টায়, তার মানে এটা নিচে থাকবে। তো 60 গুণ 60 এটা এখন সেকেন্ডে চলে আসছে, আর এখানে এস ইনভার্স 1 সেকেন্ড যেহেতু নিচে, এটাকে উপর উঠাইলে ইনভার্স 1 হয়ে যাবে। তো এখানে হিসেব করলে কত, আমরা সেই মানটা একটু বসাই দিই। 10 গুণ 1000 ভাগ 60 ভাগ 60 সমান ডেসিমেলে আনলে 2.77 আসে, 2.777778 আসে, ঠিক আছে, মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের এখন আদি বেগ আছে, শেষ বেগ আছে, সময় আছে, ভর আছে। এই মানগুলো দিয়ে আমরা দেখব এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই হয়, আর আমাদের আলটিমেটলি বের করতে হবে বলের মান। বল এফ সমান হোয়াট, এই মানটা আমরা এখন বের করতে যাচ্ছি। এখন বলের সূত্র কি কি আছে? বলের সূত্র দুইটা আছে, খুব সম্ভবত এফ ইকুয়াল টু এম এ আছে একটা, আরেকটা আছে এফ ইকুয়াল টু যে একটু আগে দিলাম জি m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা হবে না, কারণ এখানে দূরত্ব নাই। প্রথমত দেখো কোথাও দূরত্ব নাই, তারপর দুটি বস্তু নাই, হ্যাঁ দুটি বস্তুর ভর কিন্তু দেওয়া নাই, তার মানে এই সূত্রটা হওয়ার পসিবিলিটি একেবারেই নেই, 0%। দূরত্ব নেই, এই অঙ্কটার মধ্যে দূরত্ব নেই, তারপর দুটি বস্তুর ভর দেওয়া নাই, ঠিক আছে। আবার এখানে দেখছো এটা বলে না যে দুটি বস্তুর মধ্যে একটা আকর্ষণ বা দুটি বস্তুর ভর এত, তারা এতটুকু দূরত্বে আছে, এখন তাদের আকর্ষণ বলের মান কত, এই জাতীয় কিছু বলে নাই। আর সহজে বোঝার উপায়, এখানে আর এর মান নেই, তারপর ভর দুইটা নাই, তাহলে সূত্র মনে হয় এটা হতে পারে, এটাই হবে, এটাই আমরা 100% ধরে নিলাম। এই অঙ্কের মধ্যে সূত্র হবে এফ ইকুয়াল টু এম এ। এখন মজার বিষয়, এমটা আছে, দেখো এমটা এখানে আছে 40 কেজি, কিন্তু এটা দেখো তো এ মানে হচ্ছে ত্বরণ কিন্তু কোথাও নাই, সূত্রটা এটা হবে ঠিক আছে, বাট আমাদের প্রত্যেকটা মান কিন্তু নাই, এম আছে এ নাই। এখন আমাদের ফার্স্ট স্টেপ হবে এটা বের করে নেওয়া, এবং এটা বের করার আমাদের হাতে অপশন কিন্তু আছে। আমরা জানি এ মানে হচ্ছে ত্বরণ, আর কি আমরা জানি, অঙ্কটা শুরু করছি আমি। আমরা জানি ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ বাই টি, খুবই কমন মোস্ট পপুলার একটা ফর্মুলা, বিশেষ করে ফিজিক্স পার্টের জন্য। এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, এই যে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। এখন ভি এর মান কত দেখো, ভি এর মান হচ্ছে 2.77778। আসলে এখানে ক্যালকুলেটারে হিসেব করলে 7 কিন্তু আরও অনেক আসে, তো এতগুলো 7 তো আমাদের পক্ষে রাখা পসিবল না, তো আমরা 2টা বা 3টা বা 4টা ফিগার তোমরা রেখে দাও, শেষেরটাকে 8 বানায় দাও, কারণ সবগুলো যেহেতু 7 5-এর চাইতে বড়, যতটুকু পর্যন্ত রাখো শেষ ফিগারটা 8 করে দিবা, 1 যোগ করে দিবা। মাইনাস ইউর মান কত দেখো, ইউর মানটা যে 0 দিলাম, টি এর মানটা হচ্ছে কত, সময় হচ্ছে 1 মিনিট বলছে, 1 মিনিটে কত 60 সেকেন্ড, ভাগ 60। এবার 2.778 ভাগ, এটা 0 তো কোনো মূল্য নাই, এটা থেকে 0 বিয়োগ করলেই আলটিমেটলি এটাই হবে, ভাগ 60। তো এখানে মান আসছে 0.046, অনেকগুলো মান আসছে, আমরা সব লেখা পসিবল না, বেশ কিছু মান নিব। 0.0462963 এতটুকু নিলাম। আর ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা মনে রাখবা, ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর ব্যাগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, সময়ের একক সেকেন্ড, ভরের একক কেজি, হ্যাঁ এগুলো একটু মনে রাখবে, বলের একক নিউটন। ফাইনালি তোমরা এস এককটা মনে রাখার চেষ্টা করবা। তো এর মান পেলাম 0.0462963। শেষ লাইনে এসে তোমরা অবশ্যই কী দিবা, এখানে একক দিতেও পারো, নাও দিলে অসুবিধা নাই, কিন্তু শেষ লাইনে অ্যাটলিস্ট ত্বরণের এককটা তোমরা দিয়ে দিবা মনে করে। এবার এর মান চলে আসছে, এবার আমরা লিখব সুতরাং
আবার আবার লিখো, যেহেতু একবার সূত্র হয়ে গেছে, দ্বিতীয়বার আবার দিয়ে শুরু করো। আবার F ইকুয়াল টু এম এর মান হচ্ছে ওই যে ওখানে আছে 40, আর এর মানটা আমরা একটু আগে বের করছি 0.0462963। এই দুটাকে গুণ দিলে কি আসে একটু দেখবো আমরা। 0.0462963 এরপরে গুণ 40, তো 1.851 আসছে বলের মান, 1.851, এবং এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বলের মান। বলছে কি 40 কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে 1 মিনিটে এর বেগ এত কিলোমিটার পার আওয়ার হবে, কত বল প্রয়োগ করলে। তো আমরা দিন শেষে জানলাম যে বলের মানটা 1.851, আরও সংখ্যা আসছে বাট এতগুলো লেখা পসিবল না। আমরা দশমিকের পরে 3 ফিগার রাখছি, তোমরা চাইলে আরও কমও নিতে পারো, বেশিও নিতে পারো। তো F ইকুয়াল টু 1.851 নিউটন আসছে, অর্থাৎ এত বল প্রয়োগ করা হলে সেটা 40 কেজি ভরের একটা স্থির বস্তুর উপর যদি ওই বলটা প্রয়োগ করা হয় 1 মিনিটে শেষ বেগ 10 কিলোমিটার পার আওয়ার হবে। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পারছো। এখন আমরা শেষের অঙ্কতে চলে যাব এবং তার জন্য আমরা ভিডিওটি একটু পজ করব। আমরা প্রশ্নটা এখানে নোটেশন করে আবারও ভিডিওতে ফিরে আসব। ফাইনালি আমরা 3 নাম্বার গাণিতিক সমস্যা যেটা, সেই সমস্যার প্রশ্নটা বোর্ডে লিখলাম এবং এই মুহূর্তে আমরা এই সমস্যাটার সমাধান করব। এবং যারা আগের দুইটা সমস্যা বুঝতে পেরেছো, গাণিতিক সমস্যা বুঝতে পেরেছো, পাশাপাশি এই অঙ্কটাও বুঝবো। আশা করি তোমরা এই অধ্যায়ের, বিশেষ করে অনুশীলনমূলক বইয়ের খেলার মাঠে বিজ্ঞান এবং বিজ্ঞান অনুসন্ধানী পাঠের বল চাপ শক্তি অধ্যায়ের যে কোনো সমস্যা, বিশেষ করে এই টপিক রিলেটেড যে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে অনেক হেল্প করবে। তো আমরা এবার 3 নাম্বার সমস্যাতে চলে যাচ্ছি সরাসরি। লেখা আছে তোমার ভর 50 কেজি। ভালো কথা, তোমার ভর 50 কেজি এবং তুমি 150 কেজি ভরের একটা বাইক 10 মিটার পার সেকেন্ড বেগে চালাচ্ছ। তাহলে তোমার ভর কত? 50 কেজি, এবং তুমি একটা বাইকে উঠছো, একটা বাইক চালাচ্ছ, যে বাইকটার ভর হচ্ছে 150 কেজি। অর্থাৎ একটা বাইকের উপরে তুমি আছো। তুমি যেহেতু 150 কেজি ভরের বাইকের উপর আছো এবং তোমার ভর যেহেতু 50 কেজি, তো এখানে টোটাল আলটিমেটলি ভরটা কিন্তু 150 এবং 50 মিলে যা হয়, অর্থাৎ 200 কেজি ভরের একটা বস্তু যাচ্ছে। এভাবে আমরা চিন্তা করব। তোমার ভর হচ্ছে 50 কেজি, তুমি যাচ্ছ কোথায়? তুমি যাচ্ছ একটা বাইকে করে, তার মানে তুমি বাইকে উঠতে হবে। তো সেই বাইকটার ভর হচ্ছে 150 কেজি, তো 150 কেজি এবং 50 কেজি মিলে 200 কেজি, অর্থাৎ 200 কেজি ভরের একটা বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে তুমি চালাচ্ছ। ঠিক আছে? তো তোমার বন্ধু ঠেলা দিয়ে 20 সেকেন্ড পর 20 সেকেন্ডের মধ্যে বাইকটি থামিয়ে দিল। ঠিক আছে? তো তুমি যখন 150 কেজি ভরের একটা বাইকের উপর উঠে 10 মিটার পার সেকেন্ড বেগে চালাচ্ছ, তখন তোমার বন্ধু কী করলো? তোমাকে ঠেলা দিল বা তোমার বাইকটাকে ধাক্কা দিল। ধাক্কা দেওয়ার পর 20 সেকেন্ডের মধ্যে বাইকটি থামিয়ে দিল, তার মানে পুরোপুরি বাইকটা থেমে গেল। এখন প্রশ্ন হচ্ছে এই ক্ষেত্রে ভরবেগের পরিবর্তনের হার কত? ভরবেগের পরিবর্তনের হার নিশ্চয় বুঝতে পারছো, বিজ্ঞান অনুসন্ধানী পাঠের বল চাপ শক্তির খুব সম্ভবত প্রথম 2-1টা টপিকের মধ্যে একটা টপিক, খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা এই প্রশ্নটা সমাধানে যাচ্ছি। তো এখানে দেখো বের করতে বলছে ভরবেগের পরিবর্তনের হার। এই যে এটা হচ্ছে আমাদের যে রাশিটা বের করতে বলছে, এটার নাম ভরবেগের পরিবর্তনের হারটা আমরা বের করব। তো প্রথমে মোট ভর একটু লিখব, বস্তুটার মোট ভর। মোট ভর m সমান, তো এখানে যেহেতু তোমার ভর 50 কেজি এবং তুমি যেহেতু 150 কেজি ভরের বাইকের উপর উঠছো, তো টোটাল ভরটা হচ্ছে বস্তুটার ভর। কারণ তোমার বন্ধু যখন তোমাকে ধাক্কা দিবে বা ঠেলা দিবে, তোমার বাইকটা যদি থেমে যায় তুমিও থেমে যাবা, অথবা তোমার উপর যদি বল প্রয়োগ করে বা ঠেলা দেয় তোমার বন্ধু, তোমার বাইকটাও থেমে যাবে। এখানে বলে নাই যে বাইকটি চলবে তুমি থেমে যাবা বা তুমি চলবা বাইকটা থেমে যাবে, এরকম কিছু বলে নাই। পুরো বাইকটা থেমে যাবে এবং বাইকটা থেমে যাওয়া মানে তুমিও থেমে যাওয়া, যেহেতু তুমি বাইকের উপর আছো। তো এখানে ভর হবে মূলত তোমার ভর প্লাস তোমার বাইকের ভর। তো কত হলো সেখানে? 50 যোগ 150 কেজি, তার মানে 200 কেজি। এবং এই 200 কেজি বস্তুর উপরই মূলত তোমার বন্ধু 20 সেকেন্ডের মধ্যে ঠেলা দিয়ে বাইকটি থামিয়ে দিল। তোমার বন্ধু ঠেলা দিয়ে 20 সেকেন্ডের মধ্যে বাইকটি থামিয়ে দিল।
তুমি তোমার বাইকে করে 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছ, এমত অবস্থায় তোমার বন্ধু ঠেলা দিল এবং 20 সেকেন্ডের মধ্যে তুমি এবং তোমার বাইক সহ পুরোটা থেমে গেল। তো এখানে মোট ভর হচ্ছে 200 কেজি। সময়টা হচ্ছে কত? সময় টি সমান হচ্ছে 20 সেকেন্ড। 20 সেকেন্ডের মধ্যে ঘটনাটা ঘটছে, ঠিক আছে। এক্ষেত্রে ভরবেগের পরিবর্তন, এখন এখানে দুইটা ব্যাগ থাকবে। প্রথম ব্যাগটা হচ্ছে আদি ব্যাগ, যেটা হবে সেটা হচ্ছে কি, ওই যে তুমি শুরুতেই যাচ্ছ 10 মিটার পার সেকেন্ড ব্যাগে, সেটা হচ্ছে আদি ব্যাগ। তো এখানে আদি ব্যাগ হবে, আদি ব্যাগকে আমরা ইউ দিয়ে চিন্তা করি, ইউ হচ্ছে তোমার 10 মিটার পার সেকেন্ড। এবং শেষ ব্যাগ যেটা হবে, বাইকটি থামিয়ে দিল। তো থামিয়ে দেওয়া মানে কি, বাইকটা থেমে যাওয়া। তো বাইকটা থেমে গেলে তার কোনো ব্যাগ থাকবে না, ব্যাগটা শূন্য হয়ে যাবে। তো শেষ ব্যাগ হবে ভি সমান 0 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে আদি ব্যাগ 10 মিটার পার সেকেন্ড কেন? কারণ তুমি এবং তোমার বাইক শুরুতে 10 মিটার পার সেকেন্ড ব্যাগে যাচ্ছে, এমত অবস্থায় তোমার বন্ধু ঠেলা দিল, ঠেলা দেওয়ার পর বাইকটি কী করলো, থেমে গেল। তো থেমে যাওয়া মানে শেষ ব্যাগ হবে 0 মিটার পার সেকেন্ড, কারণ থেমে গেলে তার আর কোনো ব্যাগ থাকবে না। এবার আমাদের ভরবেগের পরিবর্তন হারটা বের করতে হবে, ঠিক আছে। এই মানগুলো আমাদের আছে, ভর দেওয়া আছে, সময় দেওয়া আছে, আদি ব্যাগ দেওয়া আছে এবং শেষ ব্যাগটা দেওয়া আছে। এবার আমরা সমাধানে যাচ্ছি। সমাধানটা কি হবে, আমাদেরকে বের করতে বলছে কি, ভরবেগের পরিবর্তনের হার। তো ভরবেগের পরিবর্তনটা আগে বের করি আমরা। তাহলে এখানে দুইটা ভরবেগ আছে, প্রথম হয়েছে তোমার আদি ভরবেগ বলতে প্রথমে একটা ভরবেগ, গাড়িটা থামিয়ে দেওয়ার পরে, বাইকটি থামিয়ে দেওয়ার পরে আরেকটা ভরবেগ আসবে। আর আমরা জানি ভরবেগটা কেমনে বের করতে হয়, ভর এবং ব্যাগের গুণফলকে ভরবেগ বলা হয়, অর্থাৎ ভর এবং ব্যাগকে গুণ করলে ভরবেগটা পাবো। তো আদি ভরবেগ কেন লিখলাম, কারণ এখানে দুইটা ভরবেগ আছে। প্রথম ভরবেগ ছিল, বস্তুটার ভরটা দুই ক্ষেত্রে কিন্তু সেম ছিল, 200 কেজি গুণ ব্যাগ কী ছিল, প্রথমে ব্যাগ ছিল ইউ 10 মিটার পার সেকেন্ড গুণ 10। অথবা আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, এভাবে লিখতে পারি, আদি ভরবেগ কি এম ইউ সমান 200 গুণ কত 10টা কি ব্যাগ, এই যে ইউর মান, আর 200টা কোথায় থেকে পেলাম, ভরের মান। তো এখানে গুণ করলে আসে 2 এর সাথে 0 1 2 3টা 2000 কেজি মিটার পার সেকেন্ড, ঠিক আছে। ভরবেগের একক কেজিটা আসছে মূলত ভর থেকে, 200 কেজি এবং ব্যাগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। দুটাকে যখন গুণ দিব, এককটা কিন্তু গুণ আকারে বসে যাবে, কেজি মিটার পার সেকেন্ড লিখবে। এবং শেষ ভরবেগ, আমরা যাচ্ছি কোথায়, ভরবেগের পরিবর্তনের হার। তো আদি ভরবেগটা বের করলাম, শেষ ভরবেগটা হবে এমভি, এম এর মান হচ্ছে 200টা বরাবরই থাকবে, ভিটা চেঞ্জ হবে, ভিটা শেষে ছিল 0। তো গুণ দিলে কি আসে, 0-র সাথে 200 গুণ দিলে 0 কেজি মিটার পার সেকেন্ড। তার মানে কি বোঝা গেল, যখন বাইকটি থেমে যাবে, যখন তার ব্যাগ শূন্য হয়ে যাবে, তখন তার ভরবেগ থাকবে না, ভরটা থাকবে, আলটিমেটলি ভরবেগটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। কারণ 0 এবং 200 গুণ করলে বা ব্যাগ এবং ভর যদি গুণ করো 0 আসে যাবে, যে কোনো একটা যদি 0 থাকে পুরো রাশিটা 0 হয়ে যায়। এবার ভরবেগের পরিবর্তন, সুতরাং ভরবেগের পরিবর্তনটা কত হবে, আমরা জানি ভরবেগের পরিবর্তনের সূত্র হচ্ছে শেষ ভরবেগ বিয়োগ আদি ভরবেগ। তো শেষ ভরবেগটা হচ্ছে এমভি মাইনাস এমইউ। তাহলে প্রথমে এমভি সমান হচ্ছে 0 কেজি মিটার পার সেকেন্ড, এককটা আমরা দিচ্ছি না, পরে দিব, মাইনাস এমইউর মান হচ্ছে কত 2000। তো 0 থেকে 2000 গেলে মাইনাস 2000 কেজি মিটার পার সেকেন্ড। তো এখানে মাইনাস 2000 কেজি মিটার পার সেকেন্ডের অর্থ হচ্ছে যে তোমার বন্ধু, তুমি যেদিকে যাচ্ছ, তোমার বন্ধু কিন্তু তার বিপরীত দিকে ঠেলা দিয়েছে, কাজটা যেদিকে ঘুরছে, তোমার বন্ধুর বলটা কিন্তু তার বিপরীত দিক থেকে ছিল এবং তোমাকে থামিয়ে দিয়েছিল, শেষ ব্যাগ কিন্তু শূন্য হয়ে গিয়েছিল, যার কারণে ভরবেগের পরিবর্তন মাইনাস চলে এসছে, মাইনাস আসতে পারে, এটা নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা নয়। এবার ভরবেগের পরিবর্তন পেলাম কত, মাইনাস 2000 কেজি মিটার পার সেকেন্ড। এখন আমাদের বের করতে বলছে ভরবেগের পরিবর্তনের হার, অর্থাৎ এই যে ভরবেগের পরিবর্তনটা হলো এমভি মাইনাস এমইউ, এটা কত সেকেন্ডের মধ্যে হলো বা কত সময় ধরে হলো, জাস্ট সময় দিয়ে আমরা ভাগ করে দিব। হ্যাঁ, ভরবেগের পরিবর্তনটা আসছে কত, মাইনাস 2000 কেজি মিটার পার সেকেন্ড। এবার লিখব, সুতরাং ভরবেগের পরিবর্তনের হার সমান, জাস্ট এই মানটাকে আমরা সময় দিয়ে ভাগ করব। তো মাইনাস
2000 ভাগ কত, সময় কত ছিল 20 সেকেন্ড। কারণ তোমার বন্ধু যতক্ষণ ঠেলা দিয়েছিল সেই ঠেলার সময়কালীন সময়টা ছিল কত 20 সেকেন্ড। তাহলে -2000 ভাগ 20, -2000কে 20 দিয়ে ভাগ করলে কি আসে, 0 0 চলে যাবে, এখানে আসবে কত 100, 100 আসে -100 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে সেকেন্ড স্কোয়ার হবে এই কারণে, কারণ নিচে উপরে ছিল কেজি মিটার পার সেকেন্ড। আমরা যদি এককটা লিখি, এখানে লিখবা না তোমরা, তারপর বোঝার জন্য বলছি, কেজি মিটার পার সেকেন্ড, নিচে কিন্তু 20 সেকেন্ড। তো এই সেকেন্ডটা উপরে যখন আসবে তখন ইনভার্স 1 আকার আসবে, এস ইনভার্স 1। তো এখানে -1, আবার নিচ থেকেও -1, তার মানে -2 হয়ে যাবে, মানে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে অবশেষে আমরা ভরবেগের পরিবর্তন হারটা পেলাম কত, -100 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ভরবেগের পরিবর্তনটা পেলাম কত, যা শেষ ভরবেগ থেকে আদি ভরবেগটা বাদ দিবা, বাদ দেওয়ার পর আসছে -2000 কেজি। এই -2000 কেজিকে সময় দিয়ে ভাগ করলে, হ্যাঁ সময় দিয়ে ভাগ করলে 20 সেকেন্ড টাইম ছিল, এই 20 সেকেন্ড দিয়ে ভাগ করলে কিন্তু তুমি আলটিমেটলি ভরবেগের পরিবর্তন হারটা পেয়ে যাবা। তাহলে 2000 ভাগ 20 সমান কত আসে, 0 0 চলে গেছে, 200কে 2 দিয়ে ভাগ করলে 100, -100 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা 3টা গাণিতিক সমস্যা বুঝতে পারছো, এবং যদি পরবর্তী পার্টস তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা। আজকের মতো বিদায় নিচ্ছি, সকলকে অসংখ্য ধন্যবাদ।